সীমিত সংস্কার হলে ডিসেম্বরে নয়তো ২৬ জুনের মধ্যে নির্বাচন, জানালেন প্রধান উপদেষ্টা। নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত আওয়ামী লীগকেই নিতে হবে। অর্থ পাচার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের সাজা বাতিল, আপিল বিভাগের রায়। আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া অভিযান চালানোর অধিকার কারণেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অপরাধী সদস্যদের বিচার করে পুলিশের গৌরব ফেরানো হবে, জানালেন আইজিপি। দুদকের তদন্তে বিস্ময়কর তথ্য, এক ইউপি চেয়ারম্যানের প্রায় ১৫,০০০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন। অবৈধ সম্পদ অর্জনের মামলায় টিপু মুন্সির বিরুদ্ধে মামলা। পদত্যাগ করবেন না সাফ, জানালেন বিএসএস চেয়ারম্যান খন্দকার রাশেদ। জানালেন প্রতিষ্ঠানের কার্যক্রম জোরদার করতে বলেছে সরকার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। সীমিত সংস্কারে সম্মত হলে ডিসেম্বরে, না হলে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন, বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা রাইট টু ফ্রিডমের প্রেসিডেন্ট ও নির্বাহী পরিচালক সাবেক মার্কিন কূটনীতিক উইলিয়াম বি মাইলাম এবং জন ড্যানিলোভিচ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এলে তিনি এসব কথা বলেন। ঘণ্টাব্যাপী বৈঠকে মোহাম্মদ ইউনূস জানান, ৬টি কমিশনের সুপারিশের আলোকে চলমান সংলাপ শেষ হলে রাজনৈতিক দলগুলো জুলাই চার্টার সই করবে। অন্তর্বর্তী সরকার এ চার্টারের কিছু সুপারিশ বাস্তবায়ন করবে, বাকিগুলো রাজনৈতিক সরকার বাস্তবায়ন করবে। বৈঠকে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক, রোহিঙ্গা সংকট, মিয়ানমারের শরণার্থীদের জন্য কমে আসা আন্তর্জাতিক সহায়তা, আগের সরকারের সময় লুট হওয়া $1 বিলিয়ন উদ্ধারের প্রচেষ্টা, প্রধান উপদেষ্টার সার্ক পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়ে আলোচনা হয়। দুই কূটনীতিক প্রধান উপদেষ্টাকে দেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য সহায়ক রাইট টু ফ্রিডমের কর্মকাণ্ড এবং বাংলাদেশে তাদের কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। ৯০-এর দশকের শুরুর দিকে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করা অ্যাম্বাসেডর মাইলাম বলেন, জুলাই অভ্যুত্থান দেশকে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ করে দিয়েছে। সংস্কার কাজ দ্রুত শেষ হলে এবছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন, আর তা না হলে নির্বাচন হবে মার্চের মধ্যেই, জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আরও বলেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কি নেবে না সে সিদ্ধান্ত দলটিকেই নিতে হবে। ব্রিটিশ সম্প্রচার মাধ্যম বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে নির্বাচন সংস্কার সহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সম্ভাব্যতা নিয়ে প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, নির্বাচনে কোনো দলের অংশ নেয়া না নেয়ার বিষয়ে তিনি সিদ্ধান্ত দেবেন না, সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালানোর পর চলমান সহিংসতাকে ডক্টর ইউনূস ন্যায়সঙ্গত বলেছেন। সামাজিক মাধ্যমে আওয়ামী লীগের এমন অভিযোগের দিকে দৃষ্টি আকর্ষণ করেন বিবিসির প্রতিবেদক। এ বিষয়ে ডক্টর ইউনূস বলেছেন, অভিযোগ জানানোর জন্য আদালত আছে, আইন আছে। এখন যা ঘটছে তা অন্য যে কোনো সময়ের চেয়ে আলাদা নয়। When do you plan on having elections? I made it very clear that if reforms can be done. নির্বাচন কখন হবে এই বিষয়টি আমি এরই মধ্যে পরিষ্কার করেছি। সংস্কার দ্রুত করা সম্ভব হলে এই বছরের ডিসেম্বরেই জাতীয় নির্বাচন হবে, আর ন্যূনতম সংস্কার বাস্তবায়নে দেরি হলে জাতীয় নির্বাচনের ভোট হবে আগামী বছরের মার্চের মধ্যে। আপনি যদি গত বছরের সঙ্গে এই সময়ের তুলনা করেন তাহলে মনে হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক আছে, আদালত আছে, আইন আছে। শুধু বিবিসি প্রতিবেদকের কাছে অভিযোগ জানিয়ে বসে থাকবেন না, থানায় গিয়ে অভিযোগ করুন এবং দেখুন আইন তার পথে চলছে কিনা। Don't go to a BBC correspondent to complain. You go to the police station to complain. জাতীয় পর্যায়ে গৌরব উজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এবছর স্বাধীনতা পুরস্কার 2025 পাচ্ছেন 7 জন বিশিষ্ট ব্যক্তি। তারা হলেন মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম.এ.জি. ওসমানী, কবি আল মাহমুদ, লেখক ও ইতিহাসবিদ বদরুদ্দিন উমর, পদার্থবিজ্ঞানী অধ্যাপক জামাল নজরুল ইসলাম, ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ, পপগুরু আজম খান, ভাস্কর নভেরা আহমেদ ও বুয়েট ছাত্র আবরার ফাহাদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিশিষ্ট ব্যক্তিদের হাতে স্বাধীনতা পুরস্কার 2025 তুলে দেবেন। অর্থ পাচার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের সাজা বাতিল করে দুজনকে বেকসুর খালাস দিয়েছে আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন। বিস্তারিত নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে। 2009 সালে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান
তারেক রহমানের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। অভিযোগে বলা হয়, টঙ্গীতে প্রস্তাবিত ৮০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ পাইয়ে দিতে গিয়াসউদ্দিন আল মামুন ২০ কোটি ৪১ লাখ টাকা নেন। এই টাকার মধ্যে তারেক রহমান ক্রেডিট কার্ডের মাধ্যমে ৩ কোটি ৭৮ লাখ টাকা খরচ করেন। ২০১৩ সালে তারেক রহমানকে বেকসুর খালাস দিয়ে গিয়াসউদ্দিন আল মামুনকে ৭ বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত। দুদকের করা আপিলের রায়ে ২০১৬ সালে তারেক রহমানকে ৭ বছরের কারাদণ্ড দিয়ে ২০ কোটি টাকা জরিমানা করে হাইকোর্ট। গিয়াসউদ্দিন আল মামুনের সাজা বহাল থাকে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেন গিয়াসউদ্দিন আল মামুন। শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের দেয়া সাজা বাতিল করে দেয়। আজকে অ্যাপেলেট ডিভিশনের ফুল কোর্ট প্রিজাইডেড বাই অনারেবল চিফ জাস্টিস এবং উনি আমাদেরকে নির্দোষ সাব্যস্তে গিয়াসউদ্দিন আল মামুন সাহেবকে এই মামলায় খালাস দিয়েছেন। আপিল বিভাগের রায়ে অর্থ পাচারের অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় এই মামলায় তারেক রহমানের সাজাও বাতিল হয়ে যায়। তারেক রহমান সাহেবের বিরুদ্ধে কোনো অভিযোগই নাই। ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা খরচ করলে যে মানি লন্ডারিং হবে, দ্যাট ইজ অ্যান আনহার্ড অফ প্রপোজিশন ইন দ্য লিগাল এরিনা, যার ফলে অ্যাপিলেট ডিভিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ পুঙ্খানুপুঙ্খানু বিচার করে এই মামলায় জনাব তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনকে এই মামলার দায় হতে অব্যাহতি দিয়েছেন। লন্ডারিংয়ের কিছু নাই, সেখানে আছে যে সে কয় লক্ষ টাকা একটা অ্যাকাউন্ট থেকে খরচ করেছে। খরচ তো আসলে পাচার না, সেটা তার দেখা যাচ্ছে যে চিকিৎসা খরচ, ভ্রমণ খরচ এইসবে খরচ করেছে। বিচারিক আদালতে তারেক রহমানকে বেকসুর খালাস দেয়ায় তৎকালীন ঢাকার বিশেষ জজ আদালত ৩-এর বিচারক মোতাহার হোসেনকে দেশ ত্যাগে বাধ্য করেছিল তখনকার আওয়ামী লীগ সরকার। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সন্ধ্যায় রাজধানীর স্কটন গার্ডেনে রমজান মাসে এনসিপির গণমানুষের ইফতার আয়োজনে নাহিদ ইসলাম বলেন, সমাজে অস্থিরতা চলছে, এখনও আইন শৃঙ্খলার যথেষ্ট উন্নতি হয়নি। পুলিশের কাজ পুলিশকে করতে দিতে হবে, কেউ যেন আইন হাতে তুলে নিতে না পারে, সেজন্য পুলিশকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে বলে জানান নাহিদ ইসলাম। রমজান মাসে দ্রব্যমূল্য যেন নিয়ন্ত্রণে থাকে উল্লেখ করে তিনি বলেন, গণমানুষের ইফতারে প্রতিদিনই পাশে থাকবে এনসিপি। ইফতার অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আমাদের সমাজে এখন আমরা নানা রকম অস্থিরতা দেখতে পাচ্ছি, আইন শৃঙ্খলার পরিস্থিতিরও উন্নয়ন ঘটেনি আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী। তো আমাদের আহ্বান থাকবে এবং আমাদের প্রত্যাশা থাকবে আমরা সকলেই সহযোগিতা করব এবং পুলিশকে অবশ্যই সক্রিয় হতে হবে, পুলিশের কাজটা পুলিশকেই করতে দিতে হবে। আমরা নিজেরা কেউ আইন হাতে তুলে নেব না এবং শান্তি, সম্প্রীতি এবং সহনশীলতার চর্চাটা আমাদের প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে আসলে করতে হবে এবং সকলে মিলেই আমরা এই সময়টা কাজে লাগাবো যাতে আমাদের দেশের সামনের দিকে সমৃদ্ধিটা হয়। আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কোনো অভিযান চালানোর অধিকার কারণেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে ট্যুরিস্ট পুলিশের মতবিনিময় শেষে তিনি একথা বলেন। এদিকে আইজিপি বাহারুল আলম জানান, অপরাধী পুলিশ সদস্যদের বিচার করে বাহিনীর গৌরব ফেরানো হবে। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা প্রশ্ন। বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে পরিস্থিতি উন্নতির দাবি করলেও এখনো চলছে মব জাস্টিস। এমনকি মব জাস্টিস থেকে রেহাই পাচ্ছে না পুলিশও। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, মব জাস্টিস বন্ধে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ভবিষ্যতে এ ধরনের ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশের উপরেও আক্রমণ হচ্ছে, এইগুলি ক্ষেত্রে আপনারা জনগণকে একটু সচেতন করতে হবে। জনগণ এত উচ্ছৃঙ্খল হয়ে গেলে কিন্তু অনেক সময় সমস্যা হয়, মানে বাহিনী দিয়ে তো সবসময় কন্ট্রোল করা যায় না। ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। কারো কোনো অধিকার নাই আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া কোনো অভিযান চালানো। এদিকে রংপুরে এক কর্মশালায় পুলিশ মহাপরিদর্শক বলেন, বাহিনীর গৌরব ফিরিয়ে আনতে কাজ করছেন তারা। 5ই আগস্টের আগের 15 বছর কি একটা অসহনীয় পরিস্থিতিতে আমরা কাল কাটিয়েছি। 5ই আগস্টের অব্যবহিত আগে জুলাইয়ে
এই আন্দোলনের সময় থেকে উদ্ভূত বিভিন্ন ঘটনায় যে সকল অন্যায় সংঘটিত হয়েছে সেগুলো আমরা সঠিক তদন্ত ও বিচারের মাধ্যমে যদি নিষ্পত্তি না করি, মানুষ যদি ন্যায় বিচার না পায়, তাহলে এই জাতি আমাদের ক্ষমা করবে না। ন্যায় বিচার প্রতিষ্ঠা, পুলিশ বিচার বিভাগের স্বাধীনতা ও জুলাই অভ্যুত্থানে আহত নিহতের মামলার বিচার কার্যক্রম নিয়ে আলোচনা করা হয় কর্মশালায়। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। একজন ইউপি চেয়ারম্যান কত টাকার মালিক হতে পারেন? 1 কিংবা 2 কোটি? কিন্তু না, গেল আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জের 2500 উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লাক মিয়ার বিরুদ্ধে প্রায় 15,000 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। এদিন 10 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির বিরুদ্ধেও। দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সাবেক গভর্নর আতিউর রহমান সহ 23 জনকে। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। লাক মিয়ার লাকি কপাল, ছিলেন এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। চাল, গম ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করতে গিয়ে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের হদিস পেয়েছে দুদক। নারায়ণগঞ্জের 2500 উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লাক মিয়া ও তার স্ত্রীর বিরুদ্ধে 70 কোটি টাকার অবৈধ সম্পদ এবং প্রায় 15,000 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। এ ঘটনায় পৃথক 2 মামলা করেছে সংস্থাটি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে নিজ ক্ষমতার অপব্যবহার পূর্বক ঘুষ ও দুর্নীতির মাধ্যমে তার জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 55 কোটি 23 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও দখলে রাখা এবং তার নামেও 49টি ব্যাংক হিসাবে 14,376 কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ জ্ঞাত সারে হস্তান্তর, স্থানান্তর, রূপান্তরের অপরাধে সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু হয়েছে। এদিন সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও তার স্ত্রীর বিরুদ্ধে 10 কোটি টাকার অবৈধ সম্পদ ও 32 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। মন্ত্রী হিসাবে দায়িত্ব পালনকালীন সময়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন 5 কোটি 90 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখা এবং 11টি ব্যাংক হিসাবে 32 কোটি 18 লক্ষ টাকারও বেশি অস্বাভাবিক লেনদেন এবং অসাধু উপায়ে অর্জিত সম্পদ জ্ঞাত সারে হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর অপরাধ অনুসন্ধানকালে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। অন্যদিকে প্রায় 300 কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতাউর রহমান, জনতা ব্যাংকের সাবেক সিইও ডক্টর আবুল বারকাত সহ 23 জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ সাফ জানিয়েছেন পদত্যাগ করছেন না তিনি। কমিশন তাদের অবস্থান থেকে সরবে না এক চুলও। বিএসইসি চেয়ারম্যান জানান কোনো ধরনের চাপের কাছে কমিশন মাথা নত করবে না। সরকারের সাথে কথা হয়েছে, বিএসইসিকে কার্যক্রম আরও জোরদার করতে বলেছে সরকার। এদিকে বিএসইসি চেয়ারম্যানকে বুধবার প্রায় 4 ঘন্টা অবরুদ্ধ করে রাখার পর আজও কর্মবিরতি পালন করেছেন সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা। গোলাম মঈনুল হাসানের রিপোর্ট। বুধবার কর্মকর্তা কর্মচারীদের পদত্যাগের দাবির মুখে প্রায় 4 ঘন্টা অবরুদ্ধ থাকার পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে কার্যালয়ে ছাড়েন বিসেক চেয়ারম্যান ও 3 কমিশনার। আগের দিনের ধারাবাহিকতায় বৃহস্পতিবারও লাল ব্যাজ ধারণ করে কর্মবিরতিতে থাকেন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা। সকাল থেকে বিসেক প্রাঙ্গণে সেনাবাহিনী, পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থাকেন। পরে দুপুরে সংবাদ সম্মেলন করেন বিসেকের অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। তারা চেয়ারম্যান সহ কমিশনারদের পদত্যাগের দাবি জানান। এটাই তো বোঝা যাচ্ছে যে সব এমপ্লয়িরা ওনার সাথে একমত পোষণ করতে পারতেছেন না, কাজ করতে পারতেছেন না। তারা কাজ যদি করতে না পারেন তার মানে বোঝা ছিল যে স্যারের কোথাও না কোথাও লিডারশিপ কোয়ালিটির মধ্যে গ্যাপ আছে। এই গ্যাপটা আমরা প্রায় দেখি, যিনি আমাদেরকে সুন্দরভাবে চালাতে পারবেন এবং বিধি অনুযায়ী চলবেন, এরকম ব্যক্তিদেরকে আমাদের এখানে দেওয়া হবে। এদিকে বিসেকের চেয়ারম্যান ও 3 কমিশনার বৃহস্পতিবার বেলা 3টার দিকে
কড়া নিরাপত্তা আগারগাঁয়ের নিজ কার্যালয়ে আসেন। পরে সাংবাদিকদের বিসেক চেয়ারম্যান জানান, অনিয়ম সহ যেসব বিষয়ে তদন্ত চলছে এবং যেসব তদন্ত সম্পন্ন হয়েছে সেসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আরো জোরালো পদক্ষেপ নেওয়া হবে। আমাদের তদন্ত তো সমস্ত কিছু 2024 সাল পর্যন্ত যে সমস্ত অনিয়ম এবং দুর্নীতি হয়েছে, তো কাজেই যেখানে তারা এটাতে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের তো অবশ্যই সেখানটায় তাদের ইন্টারেস্ট আছে এই তদন্ত যাতে ব্যাহত হয়। আমি বললাম সরকারের সাথে আমাদের কথা হয়েছে, আমাদেরকে সরকার এখানে পাঠিয়েছেন একটা মিশন দিয়ে, আমরা সেই মিশনে আমরা অ্যাকচুয়াল পরিমাণ সেই মিশন থেকে সরব না। কোনো ধরনের অন্যায় দাবির কাছে আমরা মাথা নত করব না। আমরা যেই কাজটা নিষ্ঠার সাথে এবং নিয়মনীতির সাথে করে যাচ্ছি সেই কাজটা আমরা করে যাব। বিসেকের তদন্তে বাধাগ্রস্ত করতে আন্দোলন হচ্ছে বলেও দাবি করেন বিসেক চেয়ারম্যান। আজকে এইটুকুই। গোলাম মইনুল্লাহ হাসান, বাংলা ভিশন, ঢাকা। এক শ্রেণীর অসাধু মজুতদার পাট শিল্পকে অস্থিতিশীল করে রেখেছে। এর জন্য $5 বিলিয়ন সম্ভাবনাময় বাজার $1 বিলিয়ন আটকে আছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সকালে রাজধানীর খামারবাড়িতে জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টারে জাতীয় পাট দিবস উপলক্ষে বহুমুখী পাটপণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। বাণিজ্য উপদেষ্টা বলেন, দেশের পাট শিল্পের সম্ভাবনা 10% ব্যবহার হচ্ছে না। তিনি বলেন, বাজারের ব্যাগের কাপড় সরবরাহে উপজেলায় পর্যায়ে উদ্যোক্তা গড়ে উঠতে পারে, আর এর জন্য সরকার প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত। শিল্প উদ্যোক্তাদের পক্ষ থেকে কোনো বায়বীয় উদ্যোগ নয়, ফলদায়ক পদক্ষেপ নিলে প্রণোদনা সহ সরকার সব সহায়তা দেবে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। ভিন্ন স্বাদ আর সাধ্যের মধ্যে ইফতার আইটেম কিনতে রোজাদাররা শেষ মুহূর্তে ভিড় করেন হোটেল ও রেস্তোরাঁগুলোতে। কর্মব্যস্ত রাজধানীবাসীর অনেক মানুষ নির্ভরশীল হোটেলের তৈরি ইফতারে। পাড়া মহল্লার পাশাপাশি নামকরা রেস্টুরেন্টগুলো গ্রাহকদের চাহিদাকে প্রাধান্য দিয়ে পছন্দের ইফতার তৈরি করছেন। বিক্রেতারা বলছেন, হালিমের পাশাপাশি খাসির লেগ রোস্টে ব্যাপক চাহিদা গ্রাহকদের। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। কর্মব্যস্ত রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা কারওয়ান বাজার। নামকরা রেস্টুরেন্টগুলোর একটি হোটেল সুপারস্টার শেষ বিকেলে জমে উঠেছে ইফতার বিক্রিতে। বিশেষ করে কর্মজীবী থেকে শুরু করে সাধারণ রোজাদাররা ভিড় করছেন ইফতারির জন্য। তেলে ভাজা পেঁয়াজু, বেগুনি চপ, সমুচা, আলুর চপ, মুড়ির পাশাপাশি চাহিদা রয়েছে চিকেন রোল, চিকেন উইংস, ফিশ ফিঙ্গার, চিকেন ড্রামস্টিক, চিকেন অন্থন, চিকেন টোস্ট সহ বাহারি স্বাদের অন্তত অর্ধশত পদের ইফতার। তবে বেশি বিক্রি হচ্ছে হালিম ও লেগ রোস্টে। প্রতি পিস বিক্রি হচ্ছে 750 টাকা। লেগ রোস্টের উপর বেশিরভাগ থাকে। পরোটা দিয়ে লেগ রোস্ট খেতে খুব ভালো লাগে। বাসায় তো টুকটাক হয়, তার পাশাপাশি বাইরের জিনিসগুলো একটু প্রেফার করি, আর বেশি প্রেফার করি স্টারকে আর কি। হালিমের টেস্ট ভালো, অনেক ভালো। 120 টাকা, 1500 টাকা, 350 টাকা আছে, 250 টাকা, 550 টাকা, 1000 টাকা, বিভিন্ন ধরনের রেট আছে। অনেকের আবার পছন্দ কাবাব, নান, রুটি, পরোটা, রোল, চিকেন ফ্রাই, জিলাপি, দই বুন্দিয়া, মিষ্টি, ফালুদা। রাজধানীর বেশিরভাগ মানুষ বাসার তৈরি খাবারকে প্রাধান্য দিয়ে থাকে। তারাও স্বাদে বৈচিত্র্য আনতে নির্ভর হন নামকরা হোটেলের নানান পদের ইফতারে। আবার কর্মজীবী যারা বাধ্য হয়ে বাইরে ইফতার করছেন তারাও অনেকটা রেস্টুরেন্টমুখী। বাড়ির খাবার আর হোটেলের খাবার দুইটাই ডিফারেন্ট। কারণ বাড়ির খাবারটা হচ্ছে মানসম্মত। আশা হয় যে ধরেন এখানে অনেক কিছু পাওয়া যায় যেটা বাড়িতে তৈরি করা সম্ভব না। ইফতারে যে হালিমটা আর গ্রিল চাপ, মাটন লেগ কাবাব, আর লেগ রোস্টটা আর মুরগির আস্ত রোস্টটা, এগুলো একটু বেশি কাস্টমারের থাকে, নজর থাকে। এত কর্মব্যস্ততা হয়ে গেছে যে দেখা যায় যে আমি হয়তো আমার হোম টাউন বগুড়ায়, আমি ঢাকায় থাকি, দেখা যায় যে আমি অফিস থেকে ফেরার সময় খাবার কিনে নিয়েই চলে যাচ্ছে। বিফ চাপ আর কি, এটা শুধু আমার রমজান ভিতরে হয়, এটাও খুব ভালো চলে। চিকেন ঝাল ফ্রাই আছে, আর আপনার হালিম আছে স্পেশাল, এগুলো আমাদের মানে সিগনেচার আইটেম, চলেও ভালো এগুলো। চাহিদা আছে, বিক্রি ভালো, তাই ইফতারের মানে ও স্বাদে কোনো কমতি রাখছেন না হোটেল মালিকরা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ বলেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কূটনীতিকদের সম্মানে বিএনপির ইফতারে তিনি একথা বলেন। রাজধানীর একটি হোটেলে ইফতারের আয়োজন করা হয়। এতে অংশ নেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, জাপান, চীন, রাশিয়া, সৌদি আরব, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, সুইডেন, নেপাল, দক্ষিণ কোরিয়া, ইরাক, স্পেন, জার্মান, ফ্রান্স, তুরস্ক, কসোভো, কানাডা, প্যালেস্টাইন, মালয়েশিয়া, ইতালি, সংযুক্ত আরব আমিরাত, রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা ছিলেন। ইউএনডিপি, বিশ্ব ব্যাংক সহ আন্তর্জাতিক নানা সংস্থার প্রতিনিধিরাও। ইফতারে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা ছাড়াও দলের
দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেন। বিএনপির মহাসচিব বলেন, গণতন্ত্র বিশ্বাসী তার দল, জুলাই বিপ্লব দীর্ঘস্থায়ী সংগ্রামের অংশ। দেশের জনগণ রাজনৈতিক অনিশ্চয়তা মুক্ত ভবিষ্যৎ চায় বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নতুন রাজনৈতিক দল জনগণের রায় ক্ষমতায় আসতে পারলে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করার পরামর্শ দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। দুপুরে রাজধানীর গুলশান শুটিং ক্লাবে নারী উদ্যোক্তাদের মেলা উদ্বোধন করে তিনি এ মন্তব্য করেন। আব্দুল আউয়াল মিন্টু বলেন, শেখ হাসিনার বিচার সবাই চায়, কিন্তু বিচার না করে নির্বাচন নিয়ে কথা বলা যাবে না, এমন মতামত চাপিয়ে দেওয়ার সুযোগ নেই। কোনো রাজনৈতিক দলের নিজস্ব পরিকল্পনা থাকতেই পারে। জনগণ তাদের নির্বাচিত করলে তখন পরিকল্পনা বাস্তবায়ন করার সুযোগ নিতে নতুন রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। নির্বাচিত গণতান্ত্রিক সরকার থাকলে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে আশা করেন বিএনপির এই নেতা। জাতীয় পরিচয়পত্র সেবা ইসির অধীনে রাখতে সরকারের কাছে জোরালো অবস্থান তুলে ধরা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এদিকে দাবি পূরণে বৃহস্পতিবার থেকে কঠোর মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন। এনআইডি সেবা ইসির অধীনে রাখার দাবিতে দুপুরে আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয় এনআইডি উইংসের কর্মকর্তা কর্মচারীরা সিসি কক্ষের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। পরে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, শীঘ্রই ইসি থেকে সরকারের কাছে লিখিত চিঠি পাঠানো হবে। এছাড়া 12 তারিখের মধ্যে দাবি মানা না হলে 13 তারিখ বৃহস্পতিবার সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত সারা দেশের নির্বাচন অফিস সচিবালয় মানববন্ধন কর্মসূচি পালন করবে সংগঠনটি। সিসি বলেন, সরকার থেকে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না যেন সামনের জাতীয় নির্বাচনে ব্যাঘাত সৃষ্টি হয়। নির্বাচন কমিশন জনগণকে তথ্য না দিলে তা আইনের লঙ্ঘন বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। ধানমন্ডির মাইডাস সেন্টারে তথ্য কমিশনের কার্যকারিতা ও তথ্য অধিকার আইনের সংশোধনী নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। বদিউল আলম মজুমদার বলেন, অতীতে দেশে আতাত করে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। 2018 সালে দেশে জালিয়াতির নির্বাচন হয়েছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান আরও বলেন, রাজনৈতিক দলগুলোকে তথ্য অধিকার আইনের আওতায় আনা প্রয়োজন, এতে অনিয়ম দূর হবে, স্বচ্ছতাও আসবে। এ সময় টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, অন্তর্বর্তী সরকারের 6 মাসের বেশি সময় ধরে তথ্য কমিশন না থাকা বিব্রতকর। এর দায় নিতে হবে সরকারকে। দ্রুত সময়ের মধ্যে স্বাধীন কমিশন গঠনের দাবি জানানো হয়। আমরাও কিন্তু প্রস্তাব করেছি রাজনৈতিক দলকে তথ্য অধিকার আইনের অধীনে আনার জন্য। সো আমি অনুরোধ করব আমরা একটু সাহসিকতা প্রদর্শন করি, এটা গুরুত্বপূর্ণ। কারণ তাহলে এর মাধ্যমে কিন্তু রাজনৈতিক দল যদি স্বচ্ছ জবাবদিহি না হয়, তাহলে কিন্তু অতীতে যা ঘটেছে তাদের পুনরাবৃত্তি করতে পারে। একটি দেশে আইনগতভাবে একটি তথ্য কমিশন থাকার কথা, যেটি সেই কমিশনটি 6 মাস যাবৎ নেই, 6 মাসের বেশি। সেটি অত্যন্ত বিব্রতকর একটা বিষয় এবং বিব্রতর একটা পর্যায়ে যাওয়ার আমাদের দেশকে ধাবিত করার দায়টা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের উপর বর্তায়। কারণ এই বিষয়টা যে কমিশন যে নেই, এটা সরকারের অজানা নয়। কেন তথ্য কমিশন গঠিত হলো না, বিদ্যমান আইন অনুযায়ী সেই প্রশ্নের জবাব সরকারকে দিতে হবে। চলতি পথে সড়ক মহাসড়কে ইফতার সারতে হয় রোজাদার অনেককেই। ঢাকা পটুয়াখালী মহাসড়কের পাশে তাদের কথা মাথায় রেখে সুস্বাদু নানা খাবারের পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা। আবার কয়েকটি পরিবহনে পরিবেশ করা হচ্ছে বিশেষ ইফতার। পটুয়াখালী থেকে KM শাহাদাত হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ইফতারের সময়ও ছুটে চলেছে পদ্মা সেতু হয়ে দক্ষিণাঞ্চলের বাসগুলো। ব্যস্ত জীবনে যাত্রীদের জন্য ঢাকা পটুয়াখালী মহাসড়কের পাশে রোজাদারদের জন্য ইফতারের পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা। ইফতারের আগে বাড়ি ফেরা যেহেতু অনিশ্চিত, তাই রাস্তার পাশে বিভিন্ন পয়েন্টে যাত্রা বিরতি দেয় পরিবহনগুলো। ইফতার সারেন রোজাদাররা। গাড়ির যাত্রীরা আসে নেওয়ার জন্য, আর এখানে আমাদের বিভিন্ন হরেক রকমের আর কি ইফতারি তৈরি হয়। তার ভিতরে আছে আপনার মোরগ পোলাও, কাচ্চি বিরিয়ানি, শাহী হালিম, তারপর আছে চিকেন ফ্রাই, তারপরে শর্মা কাবাব, চিকেন কাবাব, হারিয়ানি, তারপরে হচ্ছে আপনার আলুর চপ, পেঁয়াজু, বেগুনি, তারপরে শাহী জিলাপি, বম্বে জিলাপি, রেশমি জিলাপি, তারপরে আছে আপনার বুরিন্দা, জর্দা আছে 2 রকমের। এছাড়া কয়েকটি পরিবহন গাড়ির মধ্যেই রেখেছেন ইফতারের ব্যবস্থা। চলন্ত গাড়িতে বসেই ইফতার সেরে নেয়ার বিশেষ এ আয়োজনে বেশ খুশি যাত্রীরা।
ইফতারের সময় তাদেরকে সুন্দর একটা প্যাকেজ ইফতার দিচ্ছে, এটা খুবই অসাধারণ উদ্যোগ এবং গ্রিন লেন কর্তৃপক্ষকে ধন্যবাদ। আর বিশেষ করে আমরা দেখলাম যে এই সড়কে ঢাকা পটুয়াখালী মহাসড়কে যতগুলো গাড়ি চলে তারা সবাই যাত্রীদের জন্য কিছু না কিছু ব্যবস্থা করেছে, এটা আসলেই তাদের জন্য প্রশংসা দাবিদার। এবং বিশেষ করে রাস্তার পাশে যে রেস্টুরেন্টগুলো সেখানেও কম মূল্যে অনেক সুস্বাদু খাবার পাওয়া যায় এবং আমরা দেখলাম যে অনেক রেস্টুরেন্টগুলোতেই সুস্বাদু খাবার রয়েছে, যেটা আসলে রোজাদারদের জন্য একটা তৃপ্তিদায়ক ইফতারের ব্যবস্থা করেছে। শুনেছিলাম যে ইফতারটা নিয়ে কি হবে, কোথায় থামাবে বা কি হবে, এটা নিয়ে খুব টেনশনে ছিলাম। তো আমি আজকে যখন টিকিট কাটার আগে অনলাইনে দেখলাম যে ওনারা নাকি এই গ্রিন লাইনে প্রত্যেকবার মতো এবারও নাকি ওনারা ইফতার দিচ্ছেন। ভালো একটা আমাদের জন্য স্বস্তি হলো, কারণ ওরা কোথায় থামাবে, কোথায় ইফতার করবে, কারণ সারাদিন জার্নি করার পরে খুব টেনশন থাকে বিষয়টা নিয়ে। খুবই সুন্দর একটা উদ্যোগ, আর এখানে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে ইফতারি পসরা সাজানো আছে, যেটা খুবই ভালো লাগছে। আর এখানে বিশেষ করে এই হাইওয়ে রেস্টুরেন্টটা খুবই আমার কাছে মনে হলো যে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে বেশি নজর দিয়েছে। আর এভাবেই অন্তহীন চলার এই জীবনে কোনো না কোনো উপায়ে ইফতারের ব্যবস্থা করে নেন ধর্মপ্রাণ মুসল্লিরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ঈদের সময় লঞ্চে নির্ধারিত ভাড়ার বেশি নিলে শুধু জরিমানা নয়, রুট পারমিটও বাতিল করা হবে হুঁশিয়ারি দিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত হোসেন। সকালে সচিবালয়ে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নৌপথে জলযান সমূহ সুষ্ঠুভাবে চলাচল ও নিরাপত্তা নিশ্চিত করতে নৌযান মালিক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে প্রস্তুতিমূলক সভা করে নৌপরিবহন মন্ত্রণালয়। সভা শেষে নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন জানান, লঞ্চে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে 0 পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত সড়ক উন্মুক্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যত্রতত্র বাস দাঁড়াতে পারবে না, লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করতে পারবে না, করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। লঞ্চের ফিটনেস সনদ সাথে রাখতে হবে। 2-1 দিনের মধ্যেই অভিযান পরিচালনা শুরু হবে। ভারতের ভিসা বন্ধ থাকায় এবার দেশীয় বিক্রেতাদের মুখে ফুটেছে হাসি। রমজান শুরুর দিকে জমে উঠতে শুরু করেছে বিদেশি পোশাক কেনাকাটায়। তবে আবহাওয়া এবং উৎসবকে মাথায় রেখে আরামদায়ক পোশাকের দিকে ঝুঁকছেন ক্রেতারা। ভিড় এড়িয়ে যারা স্বস্তির সাথে কেনাকাটা করতে চান তারাই আসছেন মার্কেটগুলোতে। দাম নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। বিস্তারিত মামুন আব্দুল্লাহর রিপোর্টে। উৎসবের পোশাক ঘিরে সব বয়সী মেয়েদের মাঝেই থাকে কৌতূহল। নিজের পোশাকটি যেন হয় অন্যের চেয়ে আলাদা ও ইউনিক। তাই তো নতুনত্বের খোঁজে এক দোকান থেকে অন্য দোকানে ঢু মারছেন ক্রেতারা। ভিড় উপেক্ষা করতে এবং টেইলার্সের সিরিয়াল পেতেই আগে ভাগেই আসছেন অনেকে। ভিড়ভাড়টা বেড়ে যাবে তার জন্য ইচ্ছে করে একটু আগে করে নিলাম আর কি। টেইলারের কাছে সময় পাওয়া যায় না, এজন্য যত আগে দ্রুত পারি কেনাকাটা করে চালু বানাতে দেব। ভিড় কম হওয়ার জন্য এই জন্যই, আর আইটেমটা কটন কাপড়ে বেশি, গরমের জন্য আমরা কটনটাই বেশি প্রিফার করতেছি। নিজের সাথে মানানসই পোশাকের পাশাপাশি আবহাওয়ার কথাও মাথায় রাখছেন ক্রেতারা। এজন্য আরামদায়ক পোশাককেই প্রাধান্য দিচ্ছেন তারা। পাকিস্তানি বা এই কাপড়গুলো আমরা বেশি প্রেফার করি, বা কটন বুটিক্স যদি আমাদের দেশের হয় সেটাও দেখছি। ঈদের জামা যেগুলো 3 পিস বা টপস এগুলো বা অর্নামেন্টস। পছন্দের জিনিসটা প্রাইস অনেক হাই, আমাদের জন্য মধ্যবিত্ত ফ্যামিলির জন্য খুবই কষ্টকর। এবার ভারতীয় ভিসা বন্ধ থাকায় দেশেই খোঁজা হচ্ছে বিদেশি পোশাক। সারারা গারারার সাথে গাউনের দিকে ঝোঁক আছে ক্রেতাদের, এমনটি জানালেন বিক্রেতারা। ক্রেতা চাহিদা থাকায় সন্তুষ্ট তারা। বেশিরভাগই পাকিস্তানি ইন্ডিয়ান জিনিস পাওয়া যায়, এমন সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। এগুলো আসছে এখানে, আমার বোন আছে, বোনদের জন্য কিনতে আসছে। আর এখানে আগে তো মানুষ ইন্ডিয়া যায় যে কিনা নিয়ে আসতে পারছে, এবার তো যেতে পারে না ভিসার কারণে। এই জন্য আমাদের প্রত্যাশা আগের চাইতে আসলে ইনশাআল্লাহ ভালো হবে। পুরানো ক্যাটালগ বা ওরা ক্যাটালগ পাঠায় হোয়াটসঅ্যাপে, ওই ক্যাটালগ দেখে অর্ডার দিয়ে মাল আনছে। আর পাকিস্তানি মালটা যথারীতি আগের মতো আসছে। আর বাচ্চা শুরু হয়েছে আর কি, কেবল গাউন, সারারা, নায়রা এই টাইপের প্রোডাক্টগুলোই চলে। গত বছর চলছে, এবারও মোটামুটি চলছে, গাউনগুলো ভালো চলছে। দিন বাড়ার সাথে সাথে বিক্রি বাড়ার প্রত্যাশা বিক্রেতাদের। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। সীমিত সংস্কার হলে ডিসেম্বরে নয়তো 26 জুনের মধ্যে নির্বাচন, জানালেন প্রধান উপদেষ্টা। নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত আওয়ামী লীগকেই নিতে হবে। অর্থ পাচার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের সাজা বাতিল, আপিল বিভাগের রায়।
আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া অভিযান চালানোর অধিকার কারণেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অপরাধী সদস্যদের বিচার করে পুলিশের গৌরব ফেরানো হবে জানালেন আইজিপি। দুদকের তদন্তে বিস্ময়কর তথ্য, এক ইউপি চেয়ারম্যানের প্রায় 15,000 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন। অবৈধ সম্পদ অর্জনের মামলায় টিপু মুন্সির বিরুদ্ধে মামলা। পদত্যাগ করবেন না সাফ জানালেন বিএসএস চেয়ারম্যান খন্দকার রাশেদ। জানালেন প্রতিষ্ঠানের কার্যক্রম জোরদার করতে বলেছে সরকার। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।